আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। জনবল বাড়িয়ে চলছে জাকসুর ভোট গণনা, রাতের মধ্যেই ফল প্রকাশের প্রত্যাশা, অনিয়মের অভিযোগ করে এক নির্বাচন কমিশনারের পদত্যাগ। আজকে রাতের মধ্যেই আমরা ভোট গ্রহণ সম্পূর্ণ করে ফলাফল ঘোষণার ব্যবস্থা গ্রহণ করতে পারব। আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়, সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। পাবনায় নিজ গ্রামে শিক্ষিকার দাফন, শোকের মাতম, দীর্ঘ সময় ম্যানুয়ালি ভোট গণনার চাপ সইতে পারেননি ক্ষোভ সহকর্মীর। কালকে যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেওয়া হতো তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না, আমাদের কান্না করতে হতো না। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করার আহ্বান বিএনপি নেতা ডক্টর জাহিদের, বললেন এতে করে স্বৈরাচারের এই পুনর্বাসন হবে। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। কানাডায় ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রমের উদ্বোধন করলেন সিইসি, বললেন গণতন্ত্র উন্নয়নে প্রবাসীদের অন্তর্ভুক্তির বিকল্প নেই। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে এক্সপার্টরা যে কন্ট্রিবিউশন রেখেছে, উই মাস্ট ব্রিং দেম টু দ্য ফোল্ড। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের টিকিট নিয়ে তুলকালাম, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ, ভাঙচুর, ইউএনও সহ আহত অন্তত 20। এশিয়া কাপে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, লঙ্কানদের বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্স আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগারদের। লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে, সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। 30 ঘন্টা পরও জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। হল সংসদের ভোট হাতে গণনা শেষ করার পর চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য, সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে রাতের মধ্যে ফলাফল ঘোষণার। এই ঘণ্টা দুয়েকের মধ্যে অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহি সত্তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল 9টা থেকে, শেষ হয় বিকেল 5টায়। যদিও কয়েকটি হলে শেষ হয় আরও পরে। ওই দিন সন্ধ্যায় গণনা শুরু হলেও এখনও সেটা শেষ হয়নি। 18 ঘণ্টায় জাকসুর হল সংসদের 18টি হলের ফল গণনা শেষ করতে সক্ষম হয় প্রশাসন। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। নির্বাচন কমিশনের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক রিটার্নিং কর্মকর্তা। দাবি করেন মেশিনের মাধ্যমে ভোট গণনার। এইভাবে যদি কাউন্টিং হয় আরো 3 দিন লাগবে। শিক্ষকের কি পরিবার নাই, তার কি শারীরিক অসুস্থতা, মানসিক স্ট্রেস নাই, এটা আমরা চাই না। আমরা মেশিনের মাধ্যমে হতে হবে, তাহলে আমরা রিটার্নিং কর্মকর্তারা আমরা এটা করতে পারবো না। এমন পরিস্থিতির পর বিকেল 5টার পর কিছু সময় বন্ধ রাখা হয় ভোট গণনা। সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন উপাচার্য। পরে সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে হাতেই শেষ করা হবে ভোট গণনা। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং আপনাদের সক্রিয় সহযোগিতা যেভাবে আগে পেয়েছি এই সহযোগিতা অব্যাহত থাকবে সেটা আশা করি আজকে রাতের মধ্যেই আমরা ভোট গ্রহণ সম্পূর্ণ করে ফলাফল ঘোষণার ব্যবস্থা গ্রহণ করতে পারব এবং আমরা আরও বেশি সংখ্যক গণনায় লোক নিয়োজিত করেছি। আমাদের একটু স্পেসের সংকট আছে, সেই স্পেসের সংকটটাকেও আমরা কিছুটা মিনিমাইজ করার চেষ্টা করছি। সেই করে আমাদের এফিসিয়েন্সি আর একটু বৃদ্ধি করার চেষ্টা করছি, যেন ভোট গণনার গতি আর একটু বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রায় 2 ঘণ্টার মধ্যেই জাকসু নির্বাচনের অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের এক সদস্য। আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এদিকে ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হয় দুপুর থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। তারা বলছেন এভাবে অপেক্ষার কারণে জাকসু নির্বাচনের আনন্দই থাকলো না। এরকম আজগুবি একটা কারণ টেনে হঠাৎ করে যে আমাদের এরকম একটা সমস্যা তৈরি করা হলো, বিষয়টা আমরা সত্যি নেগেটিভভাবে নেতিবাচক হিসাবেই দেখতেছি। ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে, তার গ্লানি এখন আমরা টানছি। যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের হচ্ছে নির্বাচন করানোর যে প্রক্রিয়া, এটা সম্পর্কে আসলে তাদের জ্ঞান খুবই নগণ্য। জাকসু নির্বাচন কমিশন আশা করছে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করতে সক্ষম হবেন। তাওহিদ মিথুন, যমুনা নিউজ। সহকর্মীদের কাছ থেকে শুরুতে সিনেট ভবনে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, ভোট গণনা কতটুকু এগিয়েছে সেটা জানাবেন, সেখানে কি পরিস্থিতি সার্বিকভাবে দেখছেন সেটাও জানাবেন। ভোট গণনা শুরু হয়েছে। আমরা যদি বলেছিলাম যে প্রায় 7টার কাছাকাছি সময় থেকে কেন্দ্রীয় সংসদের যে ভোট সেটি শুরু করেছিল। আর যদি বলি যে এটি আসলে একটি ইতিহাস গড়ার নির্বাচন, সব দিক থেকে ঘটনা, নাটকীয়তা সব কিছুর দিক থেকে আসলে একটি ইতিহাস হয়ে থাকলো। 33 বছর পরে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন, সেটি আসলে অনেকদিন মনে রাখার মতো। কারণ এখানে ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু করে সেটি আবার সনাতন পদ্ধতিতে নেওয়া হয়েছে এবং তারপরে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা না করে সনাতন পদ্ধতিতেই গণনা শুরু করেছে। ভোট গ্রহণের শেষ হওয়ার পর অন্তত 5 ঘন্টা পর আবার ভোট গণনা শুরু করেছে। তারপর থেকে প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে, অর্থাৎ 29 ঘন্টা পরেও এখন পর্যন্ত 8,000 যে ভোটার, 8,000 ভোটারের গণনা শেষ করতে পারেননি এবং ফলাফল দিতে পারেননি। তবে এখন যেহেতু জনবল বাড়ানো হয়েছে, টেবিলের সংখ্যা বাড়ানো হয়েছে, কাজের গতিও কিছুটা বেড়েছে, সব কিছু মিলিয়ে এখনও সব কিছু যদি এভাবে চলতে থাকে, যে গতি সেই গতিতে চলতে থাকলে অন্তত আগামীকাল সকালের আগে অন্তত ফলাফল ঘোষণা হওয়ার বা ভোট গণনা শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও এখন পর্যন্ত কেউ এই 4-5 ঘন্টা যেটি গত হয়েছে, এই 4-5 ঘন্টা পরেও আপডেট জানানো যায়নি বা তারা জানাননি আসলে কতটুকু পর্যন্ত ভোট গণনা হয়েছে। তবে আমরা যতটুকু দেখেছি যে বেশ কয়েকটি অন্তত 8 থেকে 10টি হলের যে ব্যালট বক্স, সেই ব্যালট বক্সকেই খোলা হয়েছে, তারপরে সেগুলো এখন গুনছে বিভিন্ন টেবিলে। তো ধারণা করা হচ্ছে অন্তত যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীকাল সকাল নাগাদ এটার ফলাফল কিছুটা আসতে পারে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার সহকর্মী মাহফুজ রহমান নিপুর কাছে যেতে চাই। নিপু যুক্ত আছেন আমাদের সঙ্গে। নিপু, ভেতরে তো ভোট গণনা চলছে, আমরা জানি, বাইরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা, নিরাপত্তা ব্যবস্থাও ঠিকঠাক মতন আছে কিনা জানাবেন। সোহার, আসলে যে আমি একেবারে ভোট গ্রহণের যেখানে হচ্ছে তার বাইরে অবস্থান করছি। এখানে আমরা যেটা দেখছি যে কিছুক্ষণ পরপর বিভিন্ন প্রার্থীরা এসে সংবাদ সম্মেলন করছেন এবং তাদের অভিযোগ করছেন। তারা কেউ কেউ বলছেন যে এই যে ধীরগতি ভোট গণনার, এটিকে তারা ষড়যন্ত্র হিসেবে দেখছেন। আর এই ষড়যন্ত্র হিসেবে দেখে কিছুক্ষণ পরপর বিভিন্ন প্রার্থী এবং তার সমর্থকরা এখানে স্লোগান দিচ্ছেন এবং সংবাদ সম্মেলন করছেন। কিছুক্ষণ আগে সম্মিলিত জোট, শিক্ষার্থী জোটের যারা রয়েছেন তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। আপনি জানেন যে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের একজন পদত্যাগ করেছেন, মারুফি সাত্তার। তিনি পদত্যাগের বিষয়টি নিয়ে কিন্তু সংবাদ সম্মেলন করেন। ছাত্র শিবিরের যারা প্যানেল রয়েছে সে প্যানেলের পক্ষ থেকে তারা এটিকে ধিক্কার জানাচ্ছে, তারা নিন্দা জানাচ্ছে। তারা বলছেন এই সময়ে এসে একজন নির্বাচন কমিশন পদত্যাগ করবেন, এটি তারা মেনে নিতে পারছে না। এইসব তারা বলছেন এটিকে একটা ষড়যন্ত্র হিসেবেই তারা দেখছেন। এর আগেও যে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারাও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, এই ধীরগতিকে একটি উদ্দেশ্যমূলক হিসেবে কিন্তু আখ্যা দিচ্ছেন। তারা কিন্তু হুঁশিয়ারিও দিচ্ছেন বারবার, যদি এখন পর্যন্ত যদি দ্রুত সময়ের মধ্যে যদি এই ফল প্রকাশ করা না হয় তাহলে কিন্তু ব্যাপক আন্দোলন গড়ে তুলবে। তার জন্য কিন্তু দায়ভার নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিবে, এমনটি বলছেন। আর আইন শৃঙ্খলার কথা যদি বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি যে গতকাল থেকে আজকে পর্যন্ত কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে মোতায়েন রয়েছেন এবং সেখানে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। আমরা দেখেছি শুধুমাত্র যে পুলিশ এখানে রয়েছেন
করেছেন এমনটি নয়, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এই বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তো সর্বোচ্চ সতর্কতা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিপু, আপনি থাকেন আমাদের সঙ্গে, আপনার কাছে পরবর্তীতে আবারও কোনো তথ্য লাগলে জেনে নিব। আমরা আমাদের আরেক সহকর্মী রেদওয়ান সঙ্গে যুক্ত হতে চাই, রেদওয়ান আহমেদের সঙ্গে যুক্ত হতে চাই। রেদওয়ান, কয়েকটি প্যানেল নির্বাচন তো বয়কট করেছে যেমনটা আমরা জানি, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন দেখছেন? আপনার কেন্দ্র থেকে আপনি যে প্রান্তে আছেন সেখানে কি পরিস্থিতি জানাবেন? সোহার, যেমনটা আমরা জানি যে নির্বাচন কমিশনারের যে একজন সদস্য তিনি পদত্যাগ করার পর থেকে কিন্তু শিক্ষার্থীদের মাঝে একটি উদ্বেগ কাজ করছে, কেননা তারা বলছেন যে এই নির্বাচনের পরে আসলে প্রায় 30 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত যে ক্যাম্পাসের যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু বিরাজ করছে। সেই সাথে বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে তাদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক কাজ করছে, আসলে নির্বাচন বানচালের কোনো প্রচেষ্টা হচ্ছে কিনা সেটি নিয়েও তারা উদ্বেগ জানিয়েছেন। সেই সাথে আমরা বলতে চাই যে কিছুক্ষণ যখন আমরা ক্যাম্পাস দিয়ে ভেতরে প্রবেশ করছিলাম আসলে প্রতিটি পয়েন্টেও কিন্তু নির্বাচনী যে পুলিশের যে টহল সেগুলি কিন্তু জোরদার করা হয়েছে, যে যেন আসলে কোনো রকম কোনো সংঘাত সহিংসতা কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন এড়ানো যায় সেই বিষয়ে কিন্তু সতর্ক রয়েছে প্রশাসন। সেই সাথে শিক্ষার্থীরা বলছেন যে আসলে এই শেষ মুহূর্তে এসে এই নির্বাচনের যে প্রশাসনের যে এইরকম আসলে উদ্যোগ সেটি তারা কোনোভাবেই মেনে নিতে চান না। নির্বাচনের ফলাফল যেন খুব দ্রুতই ঘোষণা করা হয় এমনটি চাচ্ছেন একটি পক্ষ শিক্ষার্থীদের। তারা কিন্তু সিনেট ভবনের বাইরেও অপেক্ষা করছেন অনেকে এবং নানা ধরনের স্লোগান দিচ্ছেন যেন নির্বাচন যেন কোনোভাবেই বানচাল করা না হয়। শেষ পর্যন্ত তারা বলছেন যে নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল নিয়েই কিন্তু তারা বাড়ি ফিরে যেতে চান এবং নির্বাচনের ফলাফল যতক্ষণ পর্যন্ত না ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত তারা ক্যাম্পাসে অবস্থান করবেন বলে আমাদের জানিয়েছেন। সেই সাথে নির্বাচন কমিশনার এবং প্রশাসনের পক্ষ থেকেও যেমনটি আমরা জানতে পেরেছি যে তারা চেষ্টা করছেন এখন কেন্দ্রীয় সংসদের যেই সব ফলাফলগুলো আছে সেই সব ফলাফলগুলো যেন দ্রুত সময়ের মধ্যে যেন সেগুলোর ফলাফল দেওয়া যায় তার জন্য কিন্তু জনবলও বাড়ানো হয়েছে, সেদিক থেকে শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে শেষ মুহূর্তের এই নির্বাচন নিয়ে যেন কোনো ধূম্রজাল কিংবা ধোঁয়াশা সৃষ্টি না হয় সেদিকেও তারা লক্ষ্য রাখতে বলছেন এবং নির্বাচনের যে বিশৃঙ্খলা সেটির দায় প্রশাসন কোনোভাবে এড়াতে পারেন না এমন মন্তব্যও কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছে শুনেছি। কিন্তু যেহেতু এই সময় এসে নির্বাচন কমিশনের একজন সদস্য পদত্যাগ করেছেন তিনি এই জন্য কিন্তু আসলে ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে সেই আশঙ্কা করেই কিন্তু এইখানে যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন সব ধরনের প্রতিকূল অবস্থা মোকাবেলার জন্য। রিদওয়ান আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুতে পাবনায় নিজ বাড়িতে স্বজনদের শোকের মাতম। বাদেশা জানাজা হয়, সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। রাতে গণনার মাঝে বাসায় গিয়ে সকালে আবারও এসে যোগ দেন। এই অল্প সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ যাওয়াই শেষ যাওয়া, শেষবারের মতো বিদায় জানাচ্ছেন স্বজনরা। এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ পরিবার পরিজন। মাত্র ৩০ বছর বয়সে মৌমিতা পাড়ি জমালেন পরপারে। সন্ধ্যায় পাবনায় নিজ বাড়িতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মরদেহ পৌঁছায়। বাদ এশা শহরের কাচারিপাড়া জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সদর উপজেলার আরিফপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে শিক্ষিকার। তার আধা ঘন্টা থেকে ৪০ মিনিটের ভিতরে অঘটনটা ঘটে গেল। এমনি কোনো শারীরিক কোনো সমস্যা তার নেই। এক ছিল একটু ঠান্ডার সমস্যা, মানে ঠান্ডার সময় ঠান্ডা লাগতে হবে, কিন্তু এমনি কোনো অন্য কোনো জটিলতা তার ছিল এবং প্রাণবন্ত খুব উচ্ছল। মৃত্যুর মাত্র আধা ঘন্টা আগে কথা হয়েছিল পরিবারের সাথে। স্বজনরা জানান ছোট থেকেই পড়াশোনায় কৃতিত্বের ছাপ রেখে গেছেন মৌমিতা। পাবনা মহিলা কলেজ থেকে ২০১১ সালে এইচএসসিতে জিপিএ 5 নিয়ে পাশ করার পর ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানেই অনার্স ও মাস্টার্স শেষে ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন। বাবা মা দুজনেই ছিলেন অধ্যাপক। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ তারা। মাত্র ৮ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তার আচার আচরণ কথাবার্তা সব দিক দিয়ে ভদ্র ছিল এবং শান্ত স্বভাবের মেয়ে ছিল। কোন উচ্ছৃঙ্খল ইকালের মেয়েরা যেমন উচ্ছৃঙ্খল, বাপ মা বা প্রতিবেশীর সাথে
সে জাহাঙ্গীরনগর পড়তো, কোনোদিন তার ভিতরে কোনো অহংকার ছিল না। যারা এই অফিসার ছিল তাদের সবাইকে ইমার্জেন্সি ভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেকে নিয়ে তাদেরকে ভোট গণনার জন্য ভোট গণনার স্থানে যেতে বলেছে। সে হুটপাট করে চলে গেছে। যেতে গিয়ে হয়তো বা যে কোনোভাবে হোক হঠাৎ করে মানুষের মানসিক টেনশনের থেকে সে হঠাৎ পড়ে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটেছে আমার মনে হয়। এর আগে সকালে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় জান্নাতুল ফেরদৌসকে। চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে তার। এতে পুরো বিশ্ববিদ্যালয়ে নেমে আসে শোকের ছায়া। তাকে শেষ বিদায় জানাতে বেলা 11টা থেকে চারুকলা বিভাগের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থী সহকর্মীরা। বেলা 1টায় জান্নাতুল ফেরদৌসের নিথর দেহ নিজ বিভাগের সামনে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জান্নাতুল ফেরদৌসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। ডাকসুর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। শপথ পড়ান একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই ডিপ্লোমা প্রকৌশলীদের। পরে জাকসু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান ডক্টর জাহিদ হোসেন। এমন নির্বাচনকে প্রহসনমূলক বলেও উল্লেখ করেন তিনি। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। তাদেরকে বলবো, বামেও যাবেন না, ডানেও যাবেন না, মধ্যবর্তী অবস্থা অবলম্বন করুন। কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন। ডক্টর জাহিদ অভিযোগ করেন, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে। এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। জনগণের সচেতনতায় গণতন্ত্র বিলম্বিত করার চেষ্টা সফল হবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। বলেন, আগামী সংসদে নির্বাচিতরাই জন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে সংস্কার ও দেশ গড়বে। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনের সংবিধান কি হবে, আগামী দিনের সংস্কার কি ধরনের হওয়া উচিত। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চালু করল বাংলাদেশ নির্বাচন কমিশন। স্থানীয় সভায় বৃহস্পতিবার অটোয়ায় এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে গেলে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য। কানাডা থেকে সহকর্মী তানভীর ইউসুফ রনির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পরিচয়পত্র প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি আনন্দ দিতে স্বাগত জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে প্রবাসীদের আরো সম্পৃক্ত করতে চায় সরকার। এজন্য তাদের ভোটাধিকার প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এখানে বসবাস করেন। সরকারের এমন উদ্যোগের অংশ হিসেবে কানাডা সফরে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বৃহস্পতিবার উদ্বোধন করেন বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রমের। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার সুযোগ থাকা অপরিহার্য। এই ভোট দেওয়ার জন্য আমরা ফ্রম ডে ওয়ান আমরা 24শে নভেম্বর 2024 দায়িত্ব নিয়েছি। কাজ শুরু করেছি আরো হয়তো 3-4 দিন পরে। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে এক্সপার্টরা যে কন্ট্রিবিউশন রেখেছে, উই মাস্ট ব্রিং দেম টু দ্য হোল্ড অফ ইলেকশন। পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কমিট করলেন পরে, কিন্তু আমরা ফ্রম ডে ওয়ান উই স্টার্টেড ওয়ার্কিং অন দিস ইস্যু পার্টিকুলারলি। এ সময় প্রশ্নোত্তর পর্বে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশের উন্নয়নে প্রবাসীদের সরাসরি সম্পৃক্ত করার বিকল্প নেই। And we will try to address those as they come.
অনেক চ্যালেঞ্জেস তো আসবে, তাই না? মাত্র শুরু করলাম তো, এটা তো আগে ছিল না। এই সরকার তো শুরু করেছে 3-4 মাস আগে মাত্র শুরু করলাম। আমরা 41টা দেশে যাবো। কিন্তু অটো আস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত কার্যক্রমে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ। অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসেন আইয়ুব অনুষ্ঠানের সমাপ্তি টানেন। কারণ আমরা লাস্ট ইলেকশনটা দেখেছিলাম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। মাগুরায় কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জেলা শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে সফল হবে না। পরে শহরে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রেস সচিব। বলেন, আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নিচ্ছে সরকার। নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা একদম আমাদের এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে। শিক্ষার্থীদের অনেকে বলছেন সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত। কেউ বলছেন বেশি ভোট গণনায় সময়ও লেগেছে বেশি। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনের পর্যবেক্ষক বলছেন, যা কিছু ঘটেছে প্রকাশ করা উচিত কমিশনের। চুপ থেকে উল্টো সন্দেহ তৈরি করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল যথাসময়ে, শেষও হয়েছিল নির্ধারিত সময়ে বিকেল 4টায়। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয় বুধবার সকাল 8টায়। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ফলাফল ঘোষণায় এত বেশি সময় ক্ষেপণ কেন হলো তা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। এ বিষয়ে শিক্ষার্থীদের আছে নিজ নিজ বিশ্লেষণ। কেউ বলছেন অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বিলম্ব। আমার যেটা মনে হয় প্রশাসন এই বিষয়টাও মাথায় নিছে যে একটু সময় গোড়াক, ক্যান্ডিডেট যারা আছে বা যাদের সমর্থক আছে ওনাদের সমর্থকরা একটু মাথা ঠান্ডা করুক, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। অনেক ভোট কাস্ট হয়েছে এবং কাস্ট হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা, ঢাকা ইউনিভার্সিটিতে একটা টানটান উত্তেজনা তৈরি হয়। কিছু কিছু কেন্দ্রে মেশিনের টেকনিক্যাল প্রবলেম আর একটু ঝামেলা ক্রিয়েট হয়েছিল। হয়তো তারা একটু ভয়ে ছিল যে ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থীদের মানে রিয়াকশন কি হবে। ভোট গণনায় দেরি বা বেশ কিছু টুকটাক ঘটনা প্রশ্ন রেখে যায়। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় চিফ রিটার্নিং অফিসারের সাথে, কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলতেই রাজি হননি তিনি। ডাকসু নির্বাচনের এই পর্যবেক্ষক বলছেন, যদি কোনো শঙ্কার জায়গা থেকে ভোট গণনা বিলম্বিত করা হয় সেটি পরিষ্কার করা উচিত কমিশনের। প্রশাসনের মিসম্যানেজমেন্টের কারণে এই যে একদিন ঢুকে গেল, তার পরবর্তীতে একটা যে মানে মারামারির একটা পসিবিলিটি বেড়ে গেল, লোকজন যে জড়ো হলো, সেটার কারণেই দলগুলোর সাথে হচ্ছে কি কথা বলেছে কিনা, সরকারের সাথে কথা বলেছে কিনা, যেটা আমরা নিউজ পেপারে দেখলাম, সেটার কারণে হচ্ছে গিয়ে গণনা একটু ধীরগতি করা হয়েছে কিনা এটা আমরা জানি না। কিন্তু যদি ইভেন সেটাও হয়, আমার মনে হয় সেটাও একটা লেজিটিমেট এক্সকিউজ হতে পারে যে আমরা একটা শঙ্কার মধ্যে পড়েছিলাম, এই কারণে আমরা একটা ধীরে গণনা করেছি, ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি এই সংঘাতের পরিস্থিতিটাকে কমাতে। যদি সেটাও হয়, সেটাকে অনেস্টলি কনফেস করার মধ্যে তো আমি কোনো সমস্যা দেখছি না। তবে মেশিনের ত্রুটি, প্রত্যাশার চেয়ে বেশি ভোটার উপস্থিতি, নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণেও বিলম্বিত হতে পারে ভোট গণনা প্রক্রিয়া। চুপ করে না থেকে মূল ঘটনা খোলাসা করা উচিত প্রশাসনের, এমনটাই মত এই পর্যবেক্ষকের। বলছেন, প্রশাসনের নীরবতা জন্ম দিতে পারে সন্দেহের। কোনটা সঠিক সেটাকে তো আসলে প্রশাসনকে পরিষ্কার করতে হবে, নির্বাচন কমিশনকে জানাতে হবে যে এই কারণে হয়েছে বা এইটাই আসলে ন্যাচারাল টাইম, আমরা শুরুতে এস্টিমেট করতে ভুল করেছিলাম, সেটা হতে পারে। এমন হতে পারে যে আমরা আসলে ভাবিনি যে এত ছাত্রছাত্রী আসবে, সেইটার জন্য আমাদের গণনার যে সময়সীমাটা আপনাদের বলেছিলাম সেটাকে এক্সিড করেছে, সেইটা হতে পারে। যেটাই হোক না কেন, যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ট্রান্সপারেন্সির কথা বলছে, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে, কিন্তু সে যদি ব্যাখ্যাটা না দেয় তাহলে তো এটা জনগণের সন্দেহ তৈরি করবে। এই ম্যাচুরিটি প্রশাসনকে দেখাতে হবে। এ বিষয়ে মতামত জানতে ডাকসুর নির্বাচনের প্রার্থীদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।
কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল। গ্যালারি পূর্ণ হওয়ায় গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশে বাধা দেয় ক্ষুব্ধ দর্শকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। বিক্ষুব্ধদের ইট পাটকেলে আহত হয়েছেন সদরের ইউএনও সহ অর্ধ শতাধিক। এদিকে নির্দিষ্ট সময়ে খেলা শুরু না হয় উত্তেজিত হয়ে পড়েন গ্যালারির দর্শকরাও। স্টেডিয়ামের সামনের একটি মঞ্চে আগুন ধরিয়ে দেন তারা। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা শুরুর আগে দর্শক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্র কক্সবাজার জেলা স্টেডিয়াম। ধারণ ক্ষমতার চেয়ে অত্যাধিক দর্শক মাঠের ভিতরে ঢুকে গেছে। একটার দিকে উশৃঙ্খল দর্শক মূল ভবনে যেটা বড় গেট ছিল সেই গেটটা তারা কিন্তু ভেঙে ফেলছে। এখানে ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। সকাল থেকে যদি এখানে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ যেহেতু এখানে জনসমাগম হবে বিশাল, এখানে আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল। যারা এই কাপটা আয়োজন করছে পুরোটা ব্যর্থতা হচ্ছে তাদের। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল। বিকালে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ শুরুর আগে হাজার হাজার দর্শকের ঢল নামে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বাধা দিলে বাধে সংঘর্ষ। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামের অনেক কক্ষ। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ধারণ ক্ষমতা 10,000, কিন্তু আজকে এখানে উপস্থিতের সংখ্যা ছিল যে অলমোস্ট 25,000 প্লাস হবে, আবার সব কিছু মিলিয়ে। তো যার কারণে এতজন, এটা আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আমরা নিয়ন্ত্রণ করার জন্য। এখানের পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আমরা হাসপাতালে আমাদের লোক পাঠিয়েছি, তারা দেখছে। হয়তোবা কিছু আহত হয়ে থাকতে পারে, কারণ কিছু ঢিল আসছে, সেই ঢিলের আঘাতে কিছু আহত হয়ে থাকতে পারে। সংঘর্ষের কারণে নির্ধারিত সময়ে ফাইনাল খেলা শুরু করা যায়নি। ঘণ্টা দুয়েক পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরে খেলা শুরুতে দেরির কারণে উত্তেজিত গ্যালারির দর্শকরা আবার বিশৃঙ্খলা শুরু করেন। গেটের বাইরে অপেক্ষমান দর্শকদের সাথেও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। মামুন মুর্শিদ অভি, যমুনা নিউজ। এদিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আহত অন্তত 10 জন। সন্ধ্যা বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের কাছে ভোলা বরিশাল মহাসড়কে ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, বিকেলে ফুটবল ম্যাচের আয়োজন করে মার্কেটিং ও হিসাব বিজ্ঞান বিভাগ। ম্যাচ চলাকালীন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করে হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা। খবর ছড়িয়ে পড়লে মুখোমুখি অবস্থান নেয় দুই বিভাগের শিক্ষার্থীরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপ। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 6:30 তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। এর আগে বৃহস্পতিবার দুপুর 1:30টার ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। এই সফরে তারা জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। নেত্রকোনার খালিয়াজুড়িতে স্পিডবোট ডুবে নারী শিশুসহ 4 জন নিখোঁজ হয়েছেন। বিকেলে পাঁচহাট এলাকায় ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য স্পিডবোট ভাড়া করা হয়। কনের বাড়িতে যাওয়ার আগে বোট নিয়ে ঘুরতে বের হন বরযাত্রীর কয়েকজন। এ সময় মাছ ধরার নৌকার সাথে ধাক্কা লেগে ডুবে যায় স্পিডবোটটি। এতে নারী শিশুসহ অন্তত 15 জন যাত্রী ছিলেন। ডুবে যাওয়ার পর অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও শিশু উষামণি, লাইলা, সামিয়া সহ শিরিন আক্তার নিখোঁজ হন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সরকারের আর্থিক প্রণোদনা না থাকা ও ঋণ দানে জটিলতায় বিকশিত হচ্ছে না কনক্রিট ও ব্লকস শিল্প।
পরিবেশ বান্ধবী শিল্পে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন উদ্যোক্তারা। সকালে রাজধানীর 300 ফিটে আইসিসিবিতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন 2025-এ অভিযোগ করেন উদ্যোক্তারা ঢাকাস্থ চীনা দূতাবাস এই প্রদর্শনীর আয়োজন করেছে। সেখানে বাংলাদেশের 8টি ও চীনের 32টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যান চায়না বাংলা কনক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রি স্টলে, জানতে চান অবকাঠামো নির্মাণে ব্লক ব্যবহারে কতটা পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী। উদ্যোক্তারা জানান ভবন নির্মাণে কনক্রিট ও ব্লক ব্যবহারে 20 থেকে 30% সাশ্রয় হয়। এটি পরিবেশ বান্ধব ও ইটের চেয়ে বেশি টেকসই। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে জটিলতা থাকায় বিকশিত হচ্ছে না এই শিল্প। নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার নেপালের রাষ্ট্রপতি ভবনে হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এই সময় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীকে শপথ পড়ান দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। এর মাধ্যমে প্রথমবার কোনো নারী সরকার প্রধান পেল হিমালয় অঞ্চলের দেশটি। এর আগে এ বিষয়ে নেপালের রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিন্ডেল ও বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা। এই বৈঠকে জেনজিদের দাবি মেনে নিয়ে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে গঠন করা হয়েছে ছোট একটি মন্ত্রিসভা। ভারতের ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ নেতা সহ 10 মাওবাদী সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার রাজ্যটির গাড়িয়াবন্দ জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলি হয় মাওবাদী সদস্যদের। এ সময় নিহত হন মাওবাদী সংগঠনটির কেন্দ্রীয় নেতা মনোজ ওরফে মোডেম বালকৃষ্ণ। পুলিশ জানায় গোপন ঘাঁটির খবর পেয়ে অভিযান শুরু করে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালায় মাওবাদী সদস্যরা। পাল্টা গোলাগুলিতে ঘটে প্রাণহানি। দর্শক, শেষ করছি এখানে রাতের বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।